আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচন কমিশন কি তাদের নিজেদের পরিসংখ্যানের জালে আটকা পড়ে গেছে? কি মিশন ছিল ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে? তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন অনেকেই আমরা বলতাম যে আমরা অঙ্কে কাঁচা। আমি নিজেও আমার এই অঙ্কের মার্কসটা সবসময় অন্য অন্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতো। আমার এক টিচার ছিলেন প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী। তিনি সবসময় বলতেন যে অঙ্কে ভালো হতে হবে। আমরা যারা মেডিকেলে ব্যাকগ্রাউন্ডে তাদের অনেকেরই ধারণা ছিল যে মেডিকেলে বোধহয় অঙ্ক লাগে না, কিন্তু পরবর্তীতে আমি যখন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করলাম বা পিএইচডি করতে আসলাম, কপাল কাকে বলে যে আমাকে এই পরিসংখ্যানের উপরেই নির্ভর করতে হলো। যে অঙ্ককে সারা জীবন ভয় পেয়েছি সেই অঙ্ককেই এখন আমার সকাল বিকাল চর্চা করতে হয়, বা আমার কাজের মেইন অংশটাই হচ্ছে পরিসংখ্যান। জার্মান একজন গণিতবিদ, ওনার নাম হলো কার্ল ফ্রেডেরিক গস। উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস। আপনি যদি অঙ্কের মজাটা বুঝে যান, অঙ্কের উপরে যদি আপনার দখল থাকে, যেমন এখন আমি পরিসংখ্যান নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনায়াসে আমার প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করে ফেলতে পারি, এবং এটা এত এক্সাইটিং একটা বিষয়। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি গণিত বা স্ট্যাটিস্টিক্স এগুলো যদি হ্যান্ডেল না করতে পারেন, হ্যাঁ, একটা প্রবাদ আছে যে মিথ্যা তিন রকমের: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের অপব্যবহার যেমন করা যায়, আবার সাফিসিয়েন্ট নলেজ না থাকলে সেটা হ্যান্ডেল করতে যায় যেমন আটকা পড়ে যেতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন আটকা পড়েছে। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া, এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগার গুলো আমাদের জানাও। তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না। তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ করছো কি, ভুল হয়েছে, তখন আবার ওইটারে ঠিক করতেছে। সংশোধিত 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 করতে যা তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসিয়ান জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন,
তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়, কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারাকুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইউনূস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে। তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়াল রোল প্লে করেছে, তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফআই এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা তার লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইউনূস তো পড়ছে বাটে। ইউনূস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইউনূসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন হঠাৎ করে এই 2টা এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো। বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, হ্যাঁ, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দেন 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইউনূসের ফেট কি হবে, এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের এই সংখ্যা নিয়ে যে বাটে পড়েছে এবং পুরো বিষয়টাকে খেলো এবং হাস্যকর করে ফেলেছে, সেটা এই নির্বাচন গুণগত মান কেমন হয়েছে সেটাই নির্দেশ করে।
প্রিয় বন্ধু? বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে গতকাল, এবং গতকাল রাত্রেই মানে শেষ রাত্রে আমি যা দেখলাম তাতে নির্বাচনের ফলাফল মোটামুটি সরকারিভাবে ঘোষিত না হলেও বেসরকারিভাবে জানা গেছে যে কী ফল হয়েছে। এবং আমি মানব জমিন সমেত বিভিন্ন পত্র পত্রিকা, যেসব অনলাইন পোর্টাল আছে, নিউজ পোর্টাল, সেগুলো দেখে শেষ অবধি যা খবর পেলাম সেটা দেখা যাচ্ছে এইভাবেই। এরকম ফলাফলটা এরকম যে বিএনপি তারা পেয়েছে 299টি আসনে মোট ভোট হয়েছে, তার মধ্যে বিএনপির পেতে চলেছে 213টি, জামাত 68টি, জামাতের সঙ্গী যে এনসিপি তাদের শাপলা কলি তারা পেয়েছে 6টি, হাত পাখা যাদের প্রতীক তারা পেয়েছে 1টি, অন্যরা 3টি পেয়েছে একটি দল, এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল প্রার্থী তারা পেয়েছে 8টি, যাদের মধ্যে বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থী আছেন, যেমন রুমিন ফারহানা আছেন তার মধ্যে একজন, এই 8 জনের মধ্যে। এটা হচ্ছে সংসদীয় নির্বাচনের ফল। যদি চেঞ্জও করে, পাল্টেও যদি যায় ফল, তবে সেটা খুবই সামান্য হবে, বড় কিছু নয়। আর এছাড়া যে নির্বাচনের যে আর একটা অংশ ছিল সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে গণভোট। সেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসছে 77%, নায়ের পক্ষে এসছে 23%। আর মোট ভোটার, এই মোট ভোটারটা সে খবরটা কোনো জায়গা থেকে পাকাপাকি পাওয়া যাচ্ছে না, সেটা এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা 50%-এর নিচে আসার সম্ভাবনাই বেশি। এবং এই সম্ভাবনার পেছনে অনেকেরই বক্তব্য যে এর পেছনে বড়োভাবে জল মেশানো আছে এই গণভোটের ব্যাপারটাতে। কেন জল মেশানো সেটা আপনারা জানেন, তবে এখানে সেই আলোচনা আমি করছি না। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশে সমস্যা কিভাবে কমালো না বাড়ালো, বর্তমান পরিস্থিতি কিভাবে উত্তরণ হবে নতুন পরিস্থিতিতে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে একটি কথা শুধু আপনাদের মনে রাখতে বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল সেটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ এই মত দেওয়ার যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে। সেটা ঠিকই বলেছে, না এইভাবে করা যায় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে, ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্যে এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি, অর্থাৎ সেই 50%-এর মধ্যেও আবার রাখি 77% তারা দিয়েছে, অর্থাৎ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে। তাহলে মোট জনতার 50%-এর
77% মানে 37% মতো মানুষ তারা এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 37% দেয়া মানে 63% মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে নেই। এই পরিস্থিতিতে বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় বসার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? কারণ রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে জুলাই সনদের বিরোধিতা উঠবে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। ভোটের এই ফলাফলে আগামী দিনে তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? এমন খবরও আসছে এই নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত সেই 180 দিন পরে শক্ত হওয়ার সেটার কথা ছেড়ে দিলাম, এই মুহূর্তেও অনেকটা শক্ত হয়ে গেল। আবার বিএনপি তারা কিন্তু অপেক্ষা করতে চায় না। আবার শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার কিন্তু চাইবে যত রকমভাবে গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই পরিস্থিতিতে তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশে 2026 সালের এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ, এই জুলাই সনদ বা জুলাই চার্টার, এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা স্ববিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে। একদিকে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে, অন্যদিকে জুলাইয়ের সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হলো জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে। অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝা যাচ্ছে। সুতরাং ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি। ম্যান্ডেটের টানাপোড়েন, ব্যক্তি বনাম ব্যবস্থা। বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার, আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হলো রাষ্ট্র সংস্কার করার। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন। কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা? কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে, অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে। অর্থাৎ যদি কোনো দল 5% ভোট পায় তাহলে সেও ওই উচ্চকক্ষের 5% সিট পাওয়ার অধিকারী। কোনো দল যখন 2/3 আসন পায় তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না। রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি? জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু এটা চলে গেলে কি হবে? ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের কাছে। আর দেশের মানুষ গত 1.5 বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কি বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে, তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয়, মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম, যদি বিএনপি 180 দিনের মাত্রা মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে, তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই, তাদের কোমর ভেঙে গেছে এইবার। সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না, বিএনপি চালিয়ে যেতে পারবে। যদি সনদ গ্রহণ নাও করে, পাশ যদি নাও করে, তাও কিছু করা যাবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা কি না, এখানে দেখুন, সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে? দেখুন, এখানে আবার আমি একটু আগেই বলেছি ডক্টর ইউনূসের সরকার গড়িমসি করতে পারে, কারণ তারা সহজে ইউনূস ক্ষমতা ছাড়তে চাইবেন না। আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করেন তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন।
কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম। রাষ্ট্রপতির এক্ষেত্রে তোর উপদেষ্টা কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেখেন যে জনমত এবং নির্বাচিত দল দ্রুত ক্ষমতা চায়, তবে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে দেবেন, দিতে পারেন, এবং সরাসরি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। এই যে ক্ষমতা হস্তান্তরের এই যে সম্ভাব্য পথ, এটা রাষ্ট্রপতির কাছে কি হতে পারে, কিভাবে হতে পারে এই ক্ষমতা হস্তান্তর? দেখুন, 3টে ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে যে গেজেট পাস হবে, নির্বাচন কমিশন দ্রুত গেজেট প্রকাশ করবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের নৈতিক ম্যান্ডেট শেষ হয়ে যাবে, এটা চলে যাবে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় ধাপ আরেকটা পদ্ধতি কি, বিএনপি এবং ডক্টর ইউনূসের টিমের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং বা সংস্কার বাস্তবায়নের অলিখিত চুক্তি হতে পারে, এবং তার ফলে কী হবে, বিএনপি জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে পারে ঝামেলা এড়াবার জন্যে। তৃতীয় ধাপ কি, যদি ডক্টর ইউনূস পদত্যাগ না করতে চান এবং বিএনপি তার সঙ্গে কোনো রকম সমঝোতায় না আসতে চায়, তাহলে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেবেন। এতে আইনিভাবে কিছুটা ধূসর এলাকা রয়েছে, কিন্তু বাংলাদেশে এখন তো আইনের শাসন নেই। এই সরকার বসেছে তো আইন ভেঙে বসেছে, সুতরাং এদের কাছে আইন দেখাবার মতো কিছু ব্যাপার নেই। সুতরাং রাষ্ট্রপতি 3 ধাপের যে কোনো একটাই করতে পারেন। এই যে, এবং যেটাই করুন না কেন, 2-3 দিনের মধ্যে গেজেট প্রকাশের 2-3 দিনের মধ্যেই ক্ষমতা বসবে, বিএনপির সংসদ করবে। এবং সংসদ বিএনপির জন্য জুলাই সনদ কি বিএনপির জন্য কাঁটা হতে পারে? দেখুন, জুলাই সনদে ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ওপরে, তথাকথিত সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে, যা বিএনপির অনেক এজেন্ডের সাথে মিলে যায়। কিন্তু সমস্যাটা হলো ক্ষমতার বন্টন নিয়ে। বিএনপি চাইবে ক্ষমতার পাওয়ার পর সংসদীয় শক্তিতে সংবিধান সংশোধন করতে, এই জুলাই সনদ দিয়ে নয়। কিন্তু ওই যে বললাম, তাতে একটা দেশে আবার একটা নতুন করে ঝামেলা তৈরি করতে পারে ছাত্র জনতারা। কিন্তু বিএনপি জানে বিপুল ভোটে ক্ষমতায় আসার পরে কারোর ক্ষমতা হবে না বিএনপির বিরুদ্ধাচরণ করতে, সুতরাং বিএনপি ক্ষমতায় বসবে। আর এখানে ক্ষমতায় কি করে বসবে, এটা একটা সহজ নিয়ম আছে, যে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তিনি একজনকে প্রোটেম স্পিকার হিসেবে সাংসদদের মধ্যে সিনিয়র কাউকে নিয়োগ করবেন এবং তাকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন, এবং রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করার পর প্রোটেম স্পিকার তখন অন্য সাংসদদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে সংসদ গঠিত হবে। এইখানে রাষ্ট্রপতি ও প্রোটেম স্পিকারের ক্ষমতার একটা মাস্টার স্ট্রোক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজের অবস্থান শক্ত করতে চান, তবে প্রোটেম স্পিকার নিয়োগ করাটা হবে তার প্রথম বড় পদক্ষেপ। পছন্দের ব্যক্তিকে তিনি নিয়োগ করবেন। আর ইউনূস সরকারের ভূমিকাটা কি, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগের ক্ষেত্রে বিদায়ী সরকারের পরামর্শ নেবেন কিনা তা নিয়ে ইউনূস কিছু বিতর্ক তুলতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি সরাসরি প্রোটেম স্পিকার নিয়োগ দিতেই পারেন এবং ইউনূস সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন। জুলাই সনদ এবং শপথের তাহলে নতুন সংকটটা কি হতে পারে? বিএনপি যদি জুলাই সনদের কিছু ধারার বিরোধী, তারা নিশ্চিতভাবেই আছে, তবে তারা পুরনো ফরম্যাটে শপথ নিতে চাইবে, কিন্তু ছাত্র জনতার চাপ থাকবে নতুন সনদের ভিত্তিতে শপথ নেয়ার। এবং পুরনো যে আগে শেখ হাসিনার সময় সংসদে কে ছিলেন স্পিকার, শিরিন শারমিন, তিনি কিন্তু আইন অনুযায়ী যদি রাষ্ট্রপতি মনে করেন শিরিন শারমিনকে দিয়েও তিনি শপথ নেওয়াতে পারেন। এরপরে ট্রানজিশন অফ পাওয়ার, রাষ্ট্রপতির কথা তো বললামই যে ডক্টর ইউনূসের সাথে আলোচনা ছাড়াই তিনি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে বিএনপিকে
আমন্ত্রণ করতে পারেন সরকার গড়ার জন্যে। এবং তারপরে ডক্টর ইউনূস কী করবেন, তিনি সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তিনি গেজেট প্রকাশটাকে আটকে রাখতে পারেন, দেরি করতে পারেন, কারণ গেজেট প্রকাশটা হচ্ছে একটা বড় জিনিস। তাহলে বিএনপি কী করতে পারে, রাজপথে এবং সংসদে দ্রুত শপথ ও স্পিকার